নমস্কার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত টিউটোরিয়াল ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটি নতুন টপিক নিয়ে, নতুন বিষয় নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। থার্ড সেমিস্টার কমপ্লিট হয়েছে। আমরা আশা করছি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। ফোর্থ সেমিস্টারে বেশ কিছু টপিক আমাদের আছে। একইভাবে আমরা বলেছিলাম আগের ভিডিওতেও, যেটা সাব টপিক ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে, এবং তার মধ্য থেকে অপেক্ষাকৃত সোজা বা তুলনামূলকভাবে যেগুলো মাধ্যমিক লেভেলে আমরা করে এসেছি সেই বিষয়গুলোকে আমরা আগে টিউটোরিয়াল ক্লাসে রাখছি, যাতে আগেরগুলো পুনরায় আর একবার পড়লে বা শুনলে সবগুলো মনে পড়ে যাবে। তারপরে একটু যেগুলো ডিফিকাল্ট সেগুলোকে আমরা আনবো। আমার আগের একটা ক্লাস হয়েছিল, সেখানে আমরা সমুদ্র স্রোত কি বা তার শ্রেণীবিভাগ বা তার যে বিভিন্ন নিয়ন্ত্রক বা তার যে এফেক্টগুলো, এনভায়রনমেন্টাল এফেক্ট, এইগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা সরাসরি একটা সমুদ্রের, একটা মহাসাগরের বিভিন্ন স্রোতগুলো আমরা আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে মূলত প্রশান্ত মহাসাগরকে নিয়ে। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি সরাসরি যে কারেন্টস অফ দ্য প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোত সমূহ। একটু মনে রাখতে হবে, ফোর্থ সেমিস্টারে কিন্তু এমসিকিউ নেই আর। ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 5 মার্কস, 3 মার্কস, 2 মার্কসের একটা। আমরা আজকে পুরো যে স্রোতটা পড়বো সেখান থেকে 2 মার্কসেরও থাকতে পারে, 3 মার্কসও হতে পারে, বা 5 মার্কসেরও হতে পারে। আমি লাস্টে বলে দেবো কোনগুলো কিরকম, কি 2 নাম্বার হতে পারে, কিরকম 3 নাম্বারের বা 5 নাম্বারের। একটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে, সমুদ্রের স্রোত শুনলেই একটা অংশের, মানে অনেকের মধ্যেই, ছাত্রছাত্রীর মধ্যে তৈরি, বাবা খুব মনে হয় কঠিন। আমি ব্যক্তিগতভাবে খুব মনে করি ভূগোলের অন্যতম সোজা টপিকগুলোর মধ্যে এটা একটা সোজা টপিক। স্যার আপনি বলছেন সোজা, একদম তাই। শুধু একটা জায়গায় একটু মাথায় রাখতে হবে, এই টপিকটা বা এই স্রোতগুলো মনে রাখতে গেলে ছবিটা মাস্ট। অর্থাৎ এই যে প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর বা ভারত মহাসাগর, আমার যদি ছবিটা মাথায় থাকে বা ছবিটা আমি আগে এঁকে নিই, তাহলে কিন্তু আমার এই স্রোত মনে রাখাটা কোনো ব্যাপারই না। স্রোত আপনা আপনি মনে থেকে যাবে, কিন্তু ছবিটা মাস্ট। ছবি ছাড়া কিন্তু এটা এমনিও, যদি তোমাকে বড় প্রশ্ন আকারে দেয় 5 মার্কসে, ছবিটা আঁকতেই হবে। আর নতুবাও এই স্রোত মনে রাখতে গেলে শুধু মুখস্থ করে কিন্তু স্রোত মনে রাখা যাবে না, ছবি মাস্ট। আর ছবিটা যদি মনে থাকে, স্রোত তোমাকে নতুন করে পড়তে হবে না। এই দায়িত্বটা আমি নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বললাম। ছবিটা যদি আমার মাথায় থাকে, আমার স্রোত কিন্তু পড়তে হবে। আজকে ক্লাস শুরু করার আগে একটু বলি, তোমাদের হয়তো ফোর্থ সেমের বই আছে। বই থাকলে বইয়ের যে প্রশান্ত মহাসাগরের ছবিটা আছে সেটা বার করে রাখতে পারো, আর সাথে একটা খাতা রাখতে পারো। আর যে যদি বই নাও সংগ্রহ থাকে, কোনো অসুবিধা নেই, বইটা থাক, শুধু খাতাটাকে রেখো। আমি যখন যেটা লিখতে বলবো সেটা একটু নোট ডাউন করো। তাহলে দেখবে আজকে এই ক্লাসের মধ্যে দিয়েই তোমার পড়াটাও রেডি হয়ে যাবে প্রশান্ত মহাসাগর সম্বন্ধে। তো সবার প্রথমে আগে আমরা প্রশান্ত মহাসাগর কোথায় অবস্থান করছে সেটা আগে দেখে নিই। দেখো, দ্যাট ইজ প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর। একটা বাংলাতে দেখেছি আর একটা ইংলিশে, দুটো পার্টে রেখেছি। এটা নর্দার্ন প্যাসিফিক ওশান, এটা সাদার্ন প্যাসিফিক ওশান। উত্তর প্রশান্ত মহাসাগর, দক্ষিণ। আর এখানে একটার মধ্যেই এই যে নিরক্ষরেখা আছে, এটা উত্তর প্রশান্ত আর এটা দক্ষিণ প্রশান্ত। ওকে, এই যে ছবির কথা বলছি, এই ছবিটাই হচ্ছে, অর্থাৎ এই সাইড দিয়ে আমি মহাদেশগুলোকে এঁকে এই স্রোতটাকে আমাকে ড্র করতে হবে। এটাই প্র্যাকটিস। এটা যদি মনে থাকে, এই ছবিটা যদি মনে থাকে, তোমার আলাদাভাবে বই পড়ার দরকার নেই, ছবিটাতেই সবকিছু হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক কিভাবে কি হয়। তো সবার আগে শুরু করছি। তোমাকে প্রশ্ন থাকতে পারে অনেক সময়, পুরো প্রশান্ত মহাসাগরের স্রোত, প্রশ্নটা না দিয়ে বলতে পারে উত্তর প্রশান্ত বা দক্ষিণ প্রশান্ত। অর্থাৎ নিরক্ষরেখার উপরেরটা হচ্ছে নর্দার্ন প্যাসিফিক ওশান, ইকুয়েটরের নিচে হচ্ছে সাদার্ন প্যাসিফিক ওশান। যে কোনো একটা ওশানেরও, পার্টেরও তোমার ওশান কারেন্টের ডেসক্রিপশন দিতে পারে, ওভারঅল প্যাসিফিক নাও দিতে পারে। ঠিক আছে, তো আমরা সেইভাবেই পড়ব। তো আমরা সবার আগে, এটা আমার দেখবে বইগুলোতে নর্মালি উত্তর প্রশান্ত মহাসাগর দিয়ে শুরু করে। তা আমার একটু থিওরিটা হচ্ছে যে আমরা দক্ষিণ থেকে শুরু করি, স্টেপ বাই স্টেপ উঠবো। ঠিক আছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগর বা সাদার্ন প্যাসিফিক ওশান,
এটা দিয়ে আমরা শুরু করব। এখানে মনে রেখো, দেখো দুটো ছবিতেই যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রেফার করছো সেখানে দেখো ওয়ার্ম কারেন্টটা রেড আর কোল্ড কারেন্টটা ব্লু দিয়ে দেখানো। তো বাংলার ক্ষেত্রেও যারা বাংলা ম্যাপটা দেখো, শীতল স্রোতটা বেগুনি দিয়ে আর লাল লাল রং দিয়ে উষ্ণ স্রোতটাকে দেখানো। এটা মাথায় রাখতে হবে, কোনটা কি স্রোত, উষ্ণ না শীতল। ঠিক আছে, সবার প্রথমে দেখবে গতদিন আমি একটা ক্লাসে যখন ওশান কারেন্ট বোঝাচ্ছিলাম, গায়রের ছবিতে আমরা একটা বলেছিলাম যে তলার একটা কুমেরু স্রোতটাকে খেয়াল করো। তুমি দেখতে পাচ্ছ সেই কুমেরু স্রোতটা কিন্তু এটা, যেটা এখানে লেখা আছে পশ্চিমা স্রোত বা ওয়েস্টার্নলি ড্রিফট বা ওয়েস্টার্ন উইন্ড ড্রিফট, সেটাই হচ্ছে আন্টার্কটিক কারেন্টস। এখানে দেখো দ্যাট ইজ ওয়েস্ট উইন্ড ড্রিফট, যেটা সেটাই হচ্ছে আন্টার্কটিক ড্রিফট। এটা সমস্ত মহাসাগরের আন্টার্কটিকের উপর দিয়ে, সমস্ত ওশানের উপর দিয়েই প্রবাহিত হয় তলা দিয়ে। ওকে, কি স্রোতটা? সবার প্রথম 1 নম্বর স্রোত খাতায় লিখবে, যেটা খাতায় নোট করতে বললাম, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে প্রথম যে স্রোতটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে শীতল পশ্চিমা স্রোত বা শীতল কুমেরু স্রোত। ইংলিশে হচ্ছে কোল্ড ওয়েস্ট উইন্ড ড্রিফট অর কোল্ড আন্টার্কটিক কারেন্ট। এই কারেন্টটা বা এই স্রোতটা তৈরি হওয়ার মূল কারণ পশ্চিমা বায়ু। 50 বা 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এলাকায় এখানে খুব জোর গতিতে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, এবং পশ্চিমা বায়ু মূলত পশ্চিম থেকে পূর্ব দিকে টানের জন্যই দেখো এই স্রোতগুলো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে পশ্চিমা বায়ুর প্রভাবে। ওকে, এই বায়ুটা যখন প্রবাহিত হচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে সাউথ আমেরিকা, এইটা হচ্ছে হর্ন অন্তরীপ। সাউথ আমেরিকার নিচের অংশটা হচ্ছে দ্যাট ইজ হর্ন অন্তরীপ। এই হর্ন অন্তরীপে কি হচ্ছে, এখানে বাধা পায়, বাধা পেয়ে একটা উপরের দিকে উঠে যাচ্ছে স্রোত, আর একটা এর পাশে হচ্ছে আন্টার্কটিকা মহাদেশিক মহাসাগরে ঢুকে যাচ্ছে। এই পিকচারেও দেখো উইন্ড 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 ওয়েস্ট উইন্ড ড্রিফট, যেটা সরি ওয়েস্ট উইন্ড ড্রিফট যেটা, সেটা ইস্ট ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে মূলত ওয়েস্টার্ন উইন্ডের জন্য। ওয়েস্টার্নলি যে উইন্ড তার প্রভাবে এটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে। এটা সাউথ আমেরিকা আছে, সাউথ আমেরিকার এখানে হর্ন যে অন্তরীপ আছে সেখানে বাধা পাচ্ছে, বাধা পেয়ে একটা ব্রাঞ্চ কি হচ্ছে, এরপরে আটলান্টিক মহাসাগর সেদিকে চলে যাচ্ছে, আর একটা ব্রাঞ্চ টুয়ার্ডস নর্থের দিকে, উত্তর দিকে দেখো চলে যাচ্ছে। এটাই হচ্ছে শীতল কুমেরু স্রোত বা পশ্চিমা স্রোত বা পশ্চিমা ড্রিফটও বলে। আমরা আগের দিন বলেছিলাম কোনটাকে আমরা ড্রিফট বলবো আর কোনটাকে কারেন্ট বলবো। যেহেতু পশ্চিমা বায়ু প্রভাবে তৈরি হচ্ছে বলে এটা ওয়েস্ট উইন্ড ড্রিফটও বলা যায় বা আন্টার্কটিকা স্রোত, ওই কুমেরু স্রোত। ওকে, মনে রাখতে হবে প্রত্যেকটা স্রোতে আমরা বেশি কিন্তু লিখবো না, প্রত্যেকটা পয়েন্টে কি লিখবো, সেটা শীতল না উষ্ণ সেটা লিখবো, সেটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা লিখবো, আর সেই স্রোতটা কোন দিকে যাচ্ছে, আসছে কোন দিক থেকে, যাচ্ছে কোন দিকে, আর সেটা ঠান্ডা না গরম। এই 3টে লাইন লিখলেই এনাফ। এইবার হচ্ছে সেকেন্ড 2 নম্বর খাতায় নোট ডাউন করো। 2 নম্বর স্রোতটা হচ্ছে শীতল পেরু বা হামবোল্ড স্রোত, হচ্ছে কোল্ড পেরু অর হামবোল্ড কারেন্ট। দেখো যে ব্রাঞ্চটা এই টুয়ার্ডস নর্থের দিকে উপরের দিকে উঠছে উত্তর দিকে, সেটাই এই পেরু বা চিলির উপকূল বরাবর উঠছে, এটা হচ্ছে শীতল পেরু বা হামবোল্ড স্রোত। এই যে স্রোতটা উঠছে এটা হচ্ছে শীতল পেরু বা হামবোল্ড স্রোত উত্তর দিকে। যখন সে নিরক্ষরেখার কাছে আসছে এই স্রোতটা, তখন সে কি হচ্ছে, পৃথিবীর যেহেতু ওই মাধ্যাকর্ষণ কোরিওলিস বলের প্রভাবে কি হচ্ছে, তার একটা টার্ন নিচ্ছে টুয়ার্ডস পূর্ব থেকে পশ্চিম দিকে। এবং শুধু এইটা না, কোরিওলিস বলও শুধু তাই নয়, তার সঙ্গে এইখানে এই অঞ্চল দিয়ে কোন উইন্ড রয়েছে, সাউথ ইস্ট ট্রেড উইন্ড বা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, তার টানে সে কি হচ্ছে, পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, দ্যাট ইজ দক্ষিণ নিরক্ষীয় স্রোত বা নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট। এটাই পরে আসছে। তাহলে আবারও বলছি, পেরু বা হামবোল্ড স্রোত সেটা এই যে পশ্চিমা স্রোতের একটা ব্রাঞ্চ যেটা উত্তর দিকে উঠছে, সেটাই এই পেরু বা ইকুয়েডর উপকূল বরাবর উত্তর দিকে উঠছে, সেটাই পেরু বা হামবোল্ড স্রোত। এবং পরবর্তীকালে এই স্রোতটাই মূলত দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, সাউথ ইস্ট ট্রেড উইন্ডের এফেক্টে সেটা কি হচ্ছে, টুয়ার্ডস ওয়েস্টের দিকে, ইস্ট টু ওয়েস্টের দিকে সে ফ্লো করছে, প্রবাহিত হচ্ছে, এবং তখন তার নাম হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তখন তার নাম, এখানে
দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এখানে একটা এরর আছে, সরি। দেখো এখানে নর্থ কথাটা লেখা আছে, সেটা কিন্তু নর্থ অ্যাকচুয়ালি হবে না। এখানে কিন্তু নর্থ হবে না, এটা অ্যাকচুয়ালি সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট হবে। এই জায়গাটা নর্থ হবে না, এটা সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট হবে। ঠিক আছে, এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। ওকে, তো এইবার থার্ড পয়েন্ট হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বা সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট। এটা প্রশান্ত মহাসাগরের মধ্যে সব থেকে দীর্ঘতম স্রোত এটা। ঠিক আছে, দক্ষিণ নিরক্ষীয় স্রোত বা সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট। পেরু বা হামবোল্ট কারেন্টেরই এটা কি হচ্ছে, নর্থ সাউথ ইস্ট ট্রেন্ড উইন্ড বা দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে সেটা টুওয়ার্ডস অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে। ঠিক আছে, এবং অস্ট্রেলিয়ার উপকূলে, পূর্ব উপকূলের দিকে যাচ্ছে। এবং কোথায় যাচ্ছে সেটা, এটা এই এরিয়াটা হচ্ছে নিউ গিনি। এই যে এটা হচ্ছে নিউ গিনি, এই নিউ গিনি আইল্যান্ড আছে, এই যে নিউ গিনি আইল্যান্ড সেখানে আসছে, সেই পর্যন্ত আসছে। দেখো এই যে দ্যাট ইজ নিউ গিনি, পাপুয়া নিউ গিনি আইল্যান্ড, সেই পর্যন্ত এই ট্রেনটা আসছে, এই কারেন্টটা এসে সে তিনটে ব্রাঞ্চে ভাগ হয়। ঠিক আছে, একটা ব্রাঞ্চ টুয়ার্ডস এই ইকুয়েটরের ক্রস করে উপর দিকে উঠে যাচ্ছে, সেটাই পরে আসছি আমরা। সেকেন্ড যেটা কারেন্ট ব্রাঞ্চ, সেটা কি হচ্ছে, এই যে এই প্রণালীটা হচ্ছে টোরেস প্রণালী, সেই টোরেস প্রণালী দিয়ে টুয়ার্ডস ইন্ডিয়ান ওশানের দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এই যে একটা ব্রাঞ্চ, এই টোরেস প্রণালী দিয়ে কি হচ্ছে, ইন্ডিয়ান ওশানের দিকে যাচ্ছে। আর একটা ব্রাঞ্চ এই যে অস্ট্রেলিয়ার উপকূলে বাধা পেয়ে বা এই যে পূর্ব দিকে বাধা পেয়ে নিউ সাউথ ওয়েলস স্রোত বা পূর্ব অস্ট্রেলীয় স্রোত রূপে টুয়ার্ডস সাউথের দিকে আসছে। তাহলে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বা সাদার্ন ইকুয়েটোরিয়াল কারেন্টটা কি বোঝাচ্ছে, পেরু বা হামবোল্ট স্রোতেরই, যেটাই দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে সেটা টুয়ার্ডস কোন দিকে গেল, কারেন্টটা এটা কি একটা ডিস্টার্ব হচ্ছে দেখুন তো। পেরু বা হামবোল্ট স্রোতেরই যেটা এক্সটেনশন বা যেটা দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোত নিয়ে কোথায় আসলো, পাপুয়া নিউগিনিতে আসলো। সেখানে তিনটে ব্রাঞ্চে ভাগ হচ্ছে। একটা ব্রাঞ্চ টুয়ার্ডস নর্দার্ন প্যাসিফিক ওশান বা উত্তর প্রশান্ত মহাসাগরে চলে যাচ্ছে, আর একটা যেটা যাচ্ছে টোরেস প্রণালী দিয়ে ভারত মহাসাগরে এন্ট্রি করছে, সেটা ভারত মহাসাগরে চলে গেল। আর একটা যেটা, সেটা অস্ট্রেলিয়ার যে ইস্ট কোস্ট অর্থাৎ পূর্ব উপকূল, সেই পূর্ব উপকূল বরাবর পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত। এটা নোট ডাউন করো, 4 নম্বর যেটা স্রোত, ওয়ার্ম বা উষ্ণ নিউ সাউথ ওয়েলস স্রোত বা পূর্ব অস্ট্রেলীয় স্রোত রূপে সে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সে এসে আবার কিন্তু এই দক্ষিণ প্রশান্ত স্রোত, প্রশান্ত মহাসাগর স্রোত বা ওই পশ্চিমা স্রোত বা কুমেরু স্রোতের সঙ্গে মোটামুটি এসে মিশছে। তো এটাই হচ্ছে একটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত। তাহলে আমরা যদি প্রথম থেকে একবার বলি, তাহলে প্রথমে কে ছিল, শীতল কুমেরু স্রোত বা পশ্চিমা ড্রিফট, সেখান থেকে পেরু বা হামবোল্ট স্রোত, সেখান থেকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, সেখান থেকে পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত। ওয়েস্ট উইন্ড ড্রিফট, পেরু বা হামবোল্ট কারেন্ট, নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, তারপরে ইস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট বা নিউ সাউথ ওয়েলস কারেন্ট। এখানে মনে রাখতে হবে যেটা কুমেরু স্রোত এবং পেরু স্রোত, এই দুটো হচ্ছে শীতল স্রোত, আর নিরক্ষীয় স্রোত আর পূর্ব অস্ট্রেলীয় স্রোত এই দুটো হচ্ছে উষ্ণ স্রোত। ব্যাস চারটে। এই দক্ষিণ প্রশান্ত মহাসাগর কমপ্লিট। সাউথ প্যাসিফিক ওশানে আর কিছু নেই। এবার হচ্ছে নর্দার্ন প্যাসিফিক ওশান। নর্দার্ন প্যাসিফিক ওশানে ঠিক যেরকম ইকুয়েটরিয়ার দক্ষিণ দিকে অর্থাৎ নিরক্ষরেখার দক্ষিণ দিকে কোন বায়ু ছিল, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বা নর্থ সাউথ ইস্ট ট্রেড উইন্ড, ঠিক একইভাবে নিরক্ষরেখার উপরে কোন আয়ন বায়ু আছে, নর্থ ইস্ট ট্রেড উইন্ড বা উত্তর পূর্ব আয়ন বায়ু। এই যে নর্থ ইস্ট ট্রেড, তার প্রভাবেও পূর্ব থেকে পশ্চিম দিকে একটা বায়ু প্রবাহ হয় এবং তার টানে যে স্রোতটা তৈরি সেটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত বা নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট।
ঠিক আছে, এখানে একটা জিনিস একটু নোট ডাউন করে দিচ্ছি। আমি তখনই বলেছি, আর একবার বললাম, এই জায়গাটা একটু ভুল আছে, এটা সাউথ হবে। হ্যাঁ, এটা নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টটা না হয়ে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট হবে। এটা একটু সবাই মাথায় রাখবে, এখানে এটা ভুল এরর আছে। এটা সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট বা দক্ষিণ নিরক্ষীয় স্রোত হবে। বেশ, তো যেটা বললাম, এবার আমরা উত্তর নিরক্ষীয় স্রোত বা নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টে আসছি। সে কি হচ্ছে, ইস্ট থেকে ওয়েস্টের দিকে, অর্থাৎ এই নর্থ আমেরিকার এই যে উপকূলের দিক থেকে এশিয়ার দিকে আসছে, এবং এখানে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ আছে, এই ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের এখানে এসে পৌঁছায়। এবার আমাদের মনে রাখতে হবে, এই সাউথ যে ইকুয়েটোরিয়াল কারেন্ট বা দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা ব্রাঞ্চ বাকি ছিল, সে এই উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে এসে মিশে এটা হচ্ছে জাপান আইল্যান্ড, দ্যাট ইজ জাপান আইল্যান্ড। এই জাপানের পাশ দিয়ে প্রবাহিত হয়। এই যে প্রবাহিত হচ্ছে, এর নামই হচ্ছে কুরোশীয় স্রোত, কুরোশীয় কারেন্ট বা কুরোশীয় স্রোত, বা অনেক জায়গায় এটাকে জাপান স্রোতও বলা হয়, উষ্ণ জাপান স্রোত বা কুরোশীয় কারেন্ট। ওকে, মোটামুটি উত্তর দিক বরাবর বা উত্তর পূর্ব দিক বরাবর প্রবাহিত হয়। তার প্রভাবে তার পরবর্তীকালে এই যে স্রোতটা যাচ্ছে, এটাই হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরীয় ড্রিফট, নর্থ প্যাসিফিক ড্রিফট, উত্তর প্রশান্ত মহাসাগরীয় ড্রিফট বা নর্থ প্যাসিফিক ড্রিফট। ড্রিফট মানেই হচ্ছে সেই পশ্চিম বায়ু এসে যাচ্ছে, সে কোন দিকে যাচ্ছে, টুয়ার্ডস কানাডার উপকূলের দিকে, উত্তর পূর্ব দিকে কানাডার উপকূল সেই বরাবর যাচ্ছে, গিয়ে এখানে দুটো তিনটে ব্রাঞ্চে ভাগ হয়। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ব্রাঞ্চটা হচ্ছে শীতল ক্যালিফোর্নিয়া কারেন্ট বা শীতল ক্যালিফোর্নিয়া স্রোত। এই স্রোতটা দক্ষিণ দিক বরাবর এই ক্যালিফোর্নিয়া উপকূলের কোস্টের দক্ষিণ দিক বরাবর প্রবাহিত হয়ে এসে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে এসে মিশছে, উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে এসে মিশছে। ওকে, ক্যালিফোর্নিয়া স্রোত এসে উত্তর, এবং এইটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে শীতল স্রোত, এটা কিন্তু শীতল স্রোত। আর এখানে আর একটা স্রোত তৈরি হয়, এই স্রোতটা এই যে প্রথমে আলাস্কা যে এখানে বে আছে বা আলাস্কা উপসাগর আছে, সেখানে আলাস্কার স্রোত রূপে প্রবাহিত হয়, তারপরে এই বেরিং সাগরের পাশ দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়। এখানে আলাস্কা স্রোত রূপে প্রবাহিত হয়ে তারপরে বেরিং সাগরের দিকে বা বেরিং প্রণালীর দিকে সে প্রবাহিত হয়। তো এই হচ্ছে, দেখো দুটো গায়র তৈরি হয়েছে, এখানে একটা গায়র আর এখানে আর একটা গায়র, দুটো গায়র। এই মোটামুটি হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোতের মধ্যে গুরুত্বপূর্ণ গুলো। আর একটা স্রোত তৈরি হয়, খেয়াল করে দেখো, যেটা উত্তর মহাসাগর, আর্কটিক ওশান আছে, সেই আর্কটিক ওশান থেকে একটা কারেন্ট আসছে, সেটার নামই হচ্ছে এই বেরিং প্রণালী দিয়ে আসছে বলে এটার নাম বেরিং স্রোত, বেরিং কারেন্ট। ওকে, এই বেরিং কারেন্টটাই যত নিচের দিকে, অর্থাৎ যত সাউথের দিকে নামে, তার নামটা চেঞ্জ হতে থাকছে। যখন সে কামচাটকায়, দ্যাট ইজ এটা হচ্ছে কামচাটকা উপদ্বীপ, সেই কামচাটকা উপদ্বীপে পাশ দিয়ে আসছে, তখন তার নাম হচ্ছে কামচাটকা স্রোত। তার পরবর্তীকালে যত যত ডাউনের দিকে নামছে, তখন তার নাম হচ্ছে ওখোটস স্রোত। এই ওখোটস স্রোতই বা কিউরাইল স্রোত, সেই এসে এই কুরোশীয় স্রোতের পাশে দিয়ে প্রবাহিত হয়। এবং এই উষ্ণ এটা হচ্ছে ওয়ার্ম কারেন্ট এবং এটা কোল্ড কারেন্ট, এই দুটো যখন প্যারালাল পাশাপাশি প্রবাহিত হয়, সেখানে কিন্তু ওই দুর্যোগপূর্ণ আবহাওয়া, ফগ তৈরি হয়, ক্লাউড তৈরি হয় এবং প্রচুর ঝড় বৃষ্টি হয়, সেই পরিস্থিতিটা তৈরি হয়। তো বেরিং স্রোত যেটা, সেই বেরিং স্রোতটাই প্রথমে বেরিং প্রণালী দিয়ে যখন নামছে, তখন তার নাম বেরিং স্রোত, তারপরে কামচাটকা স্রোত, তারপরে কিউরাইল স্রোত, তারপরে গিয়ে হচ্ছে ওখোটস স্রোত। এই পরপর এই কতগুলো স্রোত তৈরি হয়, ঠিক আছে, বা ওয়াশীয় স্রোতও বলা হয়। এই চারটে একটাই নাম, কিন্তু একটাই স্রোত, এই চারটে স্রোত এসে এই কুরোশীয় স্রোতের সঙ্গে এসে কিন্তু মিশছে। এখানে ছোট্ট করে একটু বলে দিই, এই যে জাপান স্রোতের ঠিক পূর্ব পশ্চিম উপকূল দিয়ে একটা স্রোত প্রবাহিত হয় ছোট্ট করে, এটার নাম হচ্ছে সুশিমা স্রোত বা ওয়ার্ম সুশিমা কারেন্ট, ঠিক আছে। আর ঠিক নিরক্ষরেখা বরাবর দেখো, এখানে ইংলিশটায় দেখো ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট, নিরক্ষীয় প্রতিস্রোত। খেয়াল করো, দুটো, এটা নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, এটা সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট, দুটো স্রোতই দুটো আয়নবাহীর প্রভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। তার মানে এদিক থেকে জল এদিকে চলে যাচ্ছে, তাহলে এদিকের জলটা কমছে, এদিকের জল বাড়ছে। এইবার এই যে দুটো স্রোতে এই যে জল এদিকে বেড়ে গেল,
তখন জল কি হবে, এই হাইটটাকে ব্যালেন্স করার জন্য ঠিক ইকুয়েটোরিয়াল বরাবর একটা ক্ষীণ স্রোত বা একটা হালকা স্রোত তৈরি হয়। এটার নামই হচ্ছে নিরক্ষীয় প্রতিস্রোত। তাহলে এই পরপর যে কটা আমরা বলেছিলাম নোট ডাউন করতে, তুমি খেয়াল করে দেখো খাতায় তুমি নোট ডাউন করেছো। প্রথম থেকে আমি বলছি, প্রথমটা ছিল শীতল পশ্চিমা স্রোত বা কুমেরু স্রোত, তারপরে পেরু স্রোত বা হাম্বল স্রোত শীতল, তারপরে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, তারপরে পূর্ব অস্ট্রেলীয় স্রোত। কমপ্লিট। এবার নিরক্ষরেখার উপরে আসছি, উত্তর নিরক্ষীয় স্রোত, সেখান থেকে কুরোশীয় স্রোত, উত্তর প্রশান্ত ড্রিফট, সেখান থেকে ক্যালিফোর্নিয়া আর আলাস্কা স্রোত। এখানেও একটা গায়র তৈরি হচ্ছে, নিচেও একটা গায়র তৈরি হলো। বেরিং প্রণালী দিয়ে আসছে বেরিং স্রোত, সেটারই নাম কামচাটকা, সেটারই নাম কিউরাইল, সেটারই নাম ওয়েশীয় স্রোত বা ওখোটা স্রোত, এবং সেটা এসে কুরোশীয় স্রোতের প্যারালাল এসে মিশছে। আর ছোট্ট করে জাপানের পশ্চিম উপকূল দিয়ে ওয়েশীয় ওই সুসীমা স্রোত আর নিরক্ষরেখা বরাবর নিরক্ষীয় প্রতিস্রোত। এই টোটাল এতগুলো এই কটা স্রোত হচ্ছে প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোত। বইতে তুমি খেয়াল করে দেখবে আরো একাধিক হয়তো স্রোত আছে, কিন্তু আমাদের সিলেবাসে বলা আছে মেজার কারেন্ট গুলো। প্রধান স্রোত কিন্তু এই কটাই। ওকে, প্রধান স্রোতগুলো কিন্তু এই কটাই। যদি তোমার ছবি মনে থাকে, তুমি খেয়াল করে দেখো, আমি কিন্তু এক্সট্রা কোনো লাইন ব্যবহার করিনি। একটা স্রোত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, সে কোন দিক থেকে কোন দিকে গেল, গিয়ে কার সাথে মিশছে বা কার থেকে উৎপত্তি হলো, আর সেটা গরম না ঠান্ডা, এই তিনটে লাইন, সেটা উষ্ণ না শীতল, সেটা কোন দিক থেকে আসলো আর কোন দিকে যাচ্ছে, এই তিনটে লাইন, ব্যাস। আর কোথাও কোথাও মনে করে স্পেসিফিক এই উত্তর বা দক্ষিণ নিরক্ষীয় স্রোত তৈরির ক্ষেত্রে পশ্চিম বায়ুর প্রভাব, উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাব, বা পশ্চিমা স্রোত বা উত্তর প্রশান্ত মহাসাগরের ড্রিফট, এইটা তৈরির ক্ষেত্রে পশ্চিমা বায়ুর প্রভাব। এই দু একটা এক্সট্রা লাইন ছাড়া কিন্তু এক্সট্রা কোনো লাইন নেই। যদি ছবি রেডি থাকে তাহলে এই স্রোতটা কিন্তু করা কোনো কঠিন কিছু নয়। এই স্রোত চটপট তুমি অ্যান্সার করে আসতে পারবে, এবং এখানে মুখস্থর কোনো গল্প নেই। ছবি মনে থাকলে তোমার এমনি সবগুলো পরপর পরপর মনে এসে যাবে। ঠিক আছে, ছবিটাকে প্র্যাকটিস করো বারবার, তুমি দেখবে প্রত্যেকটা স্রোত তুমি পেরে যাবে। আমরা সবাই এটা দেখো, ছোট্ট করে একটা জিনিস বলে রাখি, দিকটা স্যার কোনটা কি, যে কোনো ছবিতে, যে কোনো ম্যাপে উপরটা হচ্ছে নর্থ, সবসময় মনে রাখবে। এটা হচ্ছে নর্থ এন, নিচের দিকটা হচ্ছে সাউথ, ডান দিক ইস্ট আর বাদিক ওয়েস্ট ডাইরেকশনটা। এবার এই ম্যাপটা যখন তুমি স্টাডি করছো, বা কোন দিক থেকে কোন দিকে, নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্ট না সাউথ ইস্ট থেকে নর্থ ইস্ট, যে কোনো ডিরেকশন, এই নর্থ ইস্ট সাউথ ইস্ট ওয়েস্ট মনে রাখলে তুমি ডিরেকশন এমনি পেয়ে যাবে, কোন দিক থেকে কোন দিকে আসছে বা কোন দিকে যাচ্ছে। ওকে, তার মানে পরপর কতগুলো আর একবার বলি, পশ্চিমা স্রোত বা কুমেরু স্রোত, পেরু বা হামবোল্ট, দক্ষিণ নিরক্ষীয়, পূর্ব অস্ট্রেলীয় বা নিউ সাউথ ওয়েলস স্রোত। কমপ্লিট। এটা দক্ষিণ প্রশান্ত মহাসাগর। উত্তর প্রশান্ত মহাসাগরে কি, উত্তর নিরক্ষীয়, কুরেশীয়, উত্তর প্রশান্ত, ক্যালিফোর্নিয়া। আর এদিক থেকে আসে বেরিং স্রোত। এখানে একটা আলাস্কা স্রোত আছে, এখানে সুসীমা স্রোত আছে, আর নিরক্ষরেখা বরাবর নিরক্ষীয় প্রতিস্রোত। এই কতগুলো স্রোত, এটা উত্তর, এটা দক্ষিণ। আর যদি স্পেসিফিক বলে দেয় হয় উত্তর বা দক্ষিণ, তাহলে সেই কটাই লিখবো। ইংলিশের ক্ষেত্রে কি, আর কিছুই না, ওয়েস্ট উইন্ড ড্রিফট, পেরু বা হামবোল্ট কারেন্ট, সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট, ইস্ট ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট অর নিউ সাউথ ওয়েলস কারেন্ট। এদিকে এটা হচ্ছে সাউথ প্যাসিফিকে, নর্থ প্যাসিফিকে হচ্ছে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, কুরেশীয় কারেন্ট, এটাই নর্থ প্যাসিফিক ড্রিফট, ক্যালিফোর্নিয়া কারেন্ট, আলাস্কা কারেন্ট, দ্যাট ইজ বেরিং কারেন্ট অর ওখটস কারেন্ট, সেটা কুরেশীয় কারেন্টের সঙ্গে এসে মিশছে। আর এইদিকে একদম ইকুয়েটর বরাবর ইকুয়েটোরিয়াল যে কাউন্টার কারেন্ট, সেটা যে স্পেসিফিক যে ওশান বলবে, হয় নর্দার্ন অর সাদার্ন, তখন আমি যেটা বলবে সেটাই আমি অ্যান্সার করবো। আর যদি ওভারঅল পুরোটা দেয় তাহলে পুরোটা। আমার যদি ছবিটা প্র্যাকটিস করি, ম্যাপ যদি আমার প্র্যাকটিস থাকে, এই স্রোত করাটা কোনো ব্যাপারই নয়। আশা করি তোমাদের খুব ভালো মানে মনে বুঝতে পেরেছো, আশা করবো। ক্লাসে যখন স্যার ম্যাম করাবেন দেখবেন ঠিক এই আমরা যেভাবে বললাম ঠিক এভাবেই কিন্তু ছবি এঁকেই উনিও কিন্তু এভাবেই বলবেন, বা আমাদের থেকেও আরো বেটার, আরো সহজভাবে হয়তো বলবেন। দেখবে এই ছবিটা উনিও দেখবেন, জোর দেবেন ছবির উপরে। ছবিটা যদি তোমার ক্লিয়ার থাকে, তোমার কোনো এই স্রোত মনে রাখাটা কোনো ব্যাপারই না, এবং খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো একটা টপিক হচ্ছে এটা। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে।
নতুন কোনো ভিডিও যদি প্রয়োজন হয় কোনো টপিকের উপর, সেটাও আমাদেরকে ইনফর্ম করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। আবার নতুন একটা ভিডিও নিয়ে আমরা আসবো, আবার দেখা হবে। ধন্যবাদ।